তাহলে আজকে হচ্ছে আমাদের জেরোর ফার্স্ট ক্লাস, তাই না? জেরোর হচ্ছে আমাদের ফার্স্ট ক্লাস। এখন সবার আগে আমাদেরকে জেরোতে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তাই তো? জেরোতে অ্যাকাউন্ট ওপেন করতে হবে, তারপরে হচ্ছে কোম্পানি ক্রিয়েট করতে হবে। ঠিক কুইক বুকসের মতো জেরোতে হচ্ছে আপনার 30 দিনের জন্য ট্রায়াল ভার্সন দেয়। আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন, ওই অ্যাকাউন্টের ভিতরেই 30 দিনের জন্য তারা একটা ট্রায়াল ভার্সন দিয়ে দিবে। ঠিক আছে, ওইখানে নাম হচ্ছে কি বিজনেস। আমরা যে 30 দিন মেয়াদের যেটা ওপেন করব সেটাকে বলা হবে বিজনেস। এখন 30 দিন পর পর বিজনেস কি এক্সপায়ার হয়ে যাবে, আবার ওই অ্যাকাউন্টের ভিতর থেকে নতুন করে অ্যাড করতে পারবেন। মানে ওই যে কুইক বুকস এর মতো আলাদা অন্য জায়গায় গিয়ে অন্য ইন্টারফেস ব্যবহার করে যে করতে হবে এমন না, ওর ভিতরেই অপশন থাকবে। ঠিক আছে, তাহলে আজকে আমাদের যে আলোচনা যে জিনিসটা সেটা হচ্ছে কুইক বুকস এর অ্যাকাউন্ট আগে আমরা ওপেন করব। তারপরে হচ্ছে কুইক বুকসে জেরো প্রো অ্যাডভাইজার যে সার্টিফিকেশনটা আছে সেটা নিয়ে একটু গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। তারপরে হচ্ছে কোম্পানি সেটিংস, চার্ট অফ অ্যাকাউন্টস, কিভাবে অ্যাক্সেস নিতে হয়, ইউজার অ্যাক্সেস, এই কয়টা জিনিস আমরা দেখব। দেখুন, জেরোর জেরোর কোম্পানি ক্রিয়েট করার জন্য বা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আমি আপনাদেরকে একটা ভিডিও শেয়ার করছিলাম, তাই না? ইউটিউবের ওটা দেখলেই আশা করি আপনারা ভিডিওটা কই যেন ছিল, ক্রিয়েট জেরো অ্যাকাউন্ট অ্যান্ড অ্যাড এ বিজনেস। কিভাবে একটা জেরো অ্যাকাউন্ট ওপেন করবেন এবং কি সেখানে একটা বিজনেস অ্যাড করবেন 30 দিনের ট্রায়াল ভার্সন হিসেবে। ঠিক আছে, আচ্ছা, আমরা তো এই এতটুকু পর্যন্ত দেখবো। দেখার পরে এই যে আমার যে অপশনটা আছে এটা হচ্ছে মাই জেরো। এটা আমি চলে যাই একটু ব্যাকে, জেনোভা কম্পিউটার্স। আচ্ছা, আমার সামনে এই ইন্টারফেসটা কেন আসছে, কারণ আমি যতগুলা ট্রায়াল ভার্সনের জন্য ওপেন করছি 30 দিন মেয়াদের, সবগুলো কিন্তু কি এক্সপায়ার হয়ে গেছে। ঠিক আছে, এই জন্য এখন আমার নতুন করে কি আরেকটা 30 দিনের প্র্যাকটিস করার জন্য ওপেন করতে হবে না। এই যে ডান পাশে রান অ্যানাদার বিজনেস, জাস্ট এখানে ক্লিক করবো, অ্যাড অ্যানাদার বিজনেস। হ্যাঁ, হ্যাঁ, জেরোতে এই যে আমরা যত বিজনেস অ্যাড করব সেটাও 30 ডেজ, কিন্তু অ্যাকাউন্ট তো একটাই, অ্যাকাউন্ট একটাই। ঠিক আছে, এই যে অ্যাড ইউর বিজনেস সেম ভাবে আপনারা যখন zero.com-এ ঢুকবেন, ঢোকার পরে যখন ইমেল অ্যাড্রেস যাবতীয় সবকিছুতে ভেরিফিকেশন করবেন তখন আপনার কাছে তারা বলবে যে একটা বিজনেস অ্যাড করো। এখন এই বিজনেসটা আপনাদের সাথে যে ডাটা শেয়ার করব সেই অনুযায়ী আপনারা করবেন। আমি কুইক বুকস প্র্যাকটিস করেছিলাম হচ্ছে ইউএসএ দিয়ে, তাই না? আর এটা করা হচ্ছে ইউকেটা দিয়ে, ইউনাইটেড কিংডম। ঠিক আছে, এই যে জেনোভা কম্পিউটার্স লিমিটেড, এপ্রিল 1, 2022 কোম্পানি স্টার্ট হয়েছে। আর হচ্ছে তার অ্যাড্রেস, তার ফোন নাম্বার, ওয়েবসাইট, কি টাইপের কম্পিউটার, কি টাইপের কোম্পানি, তার ইন্ডাস্ট্রি, কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার, ইমেইল, প্রত্যেকটা জিনিস আমি দিয়ে রাখছি। ওকে, তাহলে আসেন প্রথমে আমরা নামটা নিয়ে নিই। বিজনেস নেম, ইন্ডাস্ট্রি কি, কম্পিউটার হার্ডওয়্যার সেলস অ্যান্ড সার্ভিস। ওয়ার্ল্ডের সব মোটামুটি ফেমাস আমার জানা মতে আর কি, কম্পিউটার হার্ডওয়্যারের জন্য, বিশেষ করে গেমিং। কম্পিউটার পেরিফেরাল, এটা। ওকে, কান্ট্রি হচ্ছে ইউকে। তার মানে এটা আমরা মানে জিরো অ্যাকাউন্টস ক্রিয়েট করাই আছে আগে, এটা নতুন একটা কোম্পানি ক্রিয়েট করবো। জি জি, 30 দিন এক্সপায়ার হয়ে যাওয়ার পরে। মানে আপনি যে করছেন এই জায়গায়, তো আমাদের কোনো কোম্পানি ক্রিয়েট করা নাই তো আমাদের ভিতরে। আছে, আপনাদের ভিতরে আছে, কারণ যখন আপনার ও অ্যাকাউন্টটা আচ্ছা, ওপেন করছেন না, তখন ওটার ভিতরে একটা বিজনেস অ্যাড না করলে আপনার প্রসেস সামনে আগাইতো না। নাইস। আচ্ছা, এই যে দেখেন, যখনই আমি ইউকে দিয়ে দিছি, একটা খুব সুন্দর একটা জিনিস, ইউকের ফাইন্যান্সিয়াল ইয়ারটা শেষ হয় কবে, মার্চের 31 তারিখ। তারা এখানে দিয়েই দিচ্ছে আপনাকে, বাই ডিফল্ট দিয়ে, ওই যে আমি কান্ট্রি সিলেক্ট করলাম ওই কারণে তারা দিয়ে দিছে। তারপর ডু ইউ হ্যাভ এমপ্লয়িজ, আপনার কি কোনো এমপ্লয়ি আছে, অবশ্যই আমরা ইয়েস দিয়ে দিব। ঠিক আছে, ইয়েস দিয়ে দিব। ভ্যাট রেজিস্টার, কোন টাইপের কোনো কিছু আপাতত ইউজ করি না, এক্সট্রা ট্রায়াল, বিজনেস নেম, ইন্ডাস্ট্রি, কান্ট্রি, এই কয়টা জিনিস দিয়ে আমরা একটা বিজনেস অ্যাড করব।
এই যে আমার ওপেন হয়ে গেছে। ঠিক আছে, দেখেন একটা মজার জিনিস হচ্ছে, যখন কুইক বুকসে আমরা যেতাম 30 দিনের ট্রায়াল ভার্সনের জন্য, তখন আমাকে সাবস্ক্রিপশন অপশনে গিয়ে দেখা লাগতো আমার ওইটার মেয়াদ কতদিন ছিল। অথচ জেরোতে আমাকে এখানে বলে দিচ্ছে কতদিন মেয়াদ আছে। আপনার কিন্তু অ্যাকাউন্টে এই জিনিসটা শো করবে সব সময়, 30 দিনের মধ্যে কয়দিন আছে আর কয়দিন বাকি আছে। এটা নিয়ে কি আপনি কাজ করতে পারবেন। এটা এটা হচ্ছে আমার একটা বিজনেসের ড্যাশবোর্ড। এখন এটার ভিতরে বাম পাশে যেটা থাকে সেটা হচ্ছে কোম্পানি ড্রপ ডাউন। বাম পাশে যেটা থাকে সেটাকে বলা হচ্ছে কি কোম্পানি ড্রপ ডাউন। মানে এখান থেকে আপনি, আপনার যদি একাধিক ক্লায়েন্ট থাকে বা একাধিক বিজনেস অ্যাড করা আছে, আপনার এইখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করে আপনি যেতে পারবেন। তারপরে হচ্ছে আপনার ড্যাশবোর্ডে তো আমরা এখন এক্সিস্টিং আছি, তারপর বিজনেস অপশন, অ্যাকাউন্টিং অপশন, পেরোল, প্রজেক্ট, তারপর হচ্ছে কন্ট্যাক্ট। আর এ পাশে হচ্ছে প্লাস নিউ আইকন, তারপর এখানে হচ্ছে সার্চ বার, এটা হচ্ছে নোটিফিকেশন, এটা হচ্ছে কোনো যদি হেল্পের প্রয়োজন হয়, মাল্টি ডটস বা কোনো অ্যাপস, আর এটা হচ্ছে আপনার অ্যাকাউন্ট। ওই যে আমি যে শুরুতে যে অ্যাকাউন্ট ইমেল দিয়ে ভেরিফিকেশন করছি সেটার, এটা হচ্ছে এখানে লোগো। এখন হ্যাঁ, ওই যে আমরা কুইক বুকসে যে ছিল এম, আমাদের নামের প্রথম অক্ষর ছিল না, এখানে আমার ছবি আছে কেন? কারণ আমি ছবি অ্যাড করছি পরে কি, এই জন্য ছবি আছে। আচ্ছা, তো যাই হোক, আমরা এখন এই যে কোম্পানি ড্রপ ডাউন আগে দেখি। এই যে দেখেন কোম্পানি ড্রপ ডাউনের আন্ডারে এখানে কি আছে, ফাইল আছে, সেটিং আছে, সাবস্ক্রিপশন বিলিং আছে, তারপর কি একটা ডেমো কোম্পানি। ওই যে আমরা কুইক বুকসে যেটা জানি সেটা একটা কি স্যাম্পল কোম্পানি ছিল না অ্যাকাউন্টেন্ট ভার্সনের ভিতরে আমাদের প্র্যাকটিস করার জন্য। ঠিক এখানেও কিন্তু জেরো কি দিয়ে রাখছে, ডেমো কোম্পানি দিয়ে রাখছে প্র্যাকটিস করার জন্য। এই দেখেন আমি যদি যাই, এই যে ডেমো কোম্পানিতে আমি ক্লিক করলাম, তারা ডেমো ডাটা সহ সম্পূর্ণ জিনিসটা কি সেট আপ করে রাখছে আমার জন্য। আমি এখান থেকে প্রত্যেকটা কাজ করতে পারবো। আবার যখন আপনি লগ আউট করে ফেলবেন তখন আবার সেটা কি ঠিক হয়ে যাবে যদি ভুলও কোনো কাজ করে থাকেন। এটা প্র্যাকটিসের জন্য। তা আসেন আমরা, এই যে এইখানে আমার কয়টা কোম্পানি দেখাচ্ছে বলেন তো এখানে? একটা। কারণ আমার কাছে এখন পর্যন্ত এক্সিস্টিং কোম্পানি আছে কয়টা? একটা। এখন আপনি যদি আরো নতুন করে অ্যাড করতেন, এই যে দেখেন, এই যে অ্যাড প্লাস নিউ অর্গানাইজেশন, যাদের এরকম একটা কোম্পানি আছেই, তারাও এই কোম্পানি ড্রপ ডাউন মেনুতে গিয়ে তারা কি করতে পারে, অ্যাড নিউ অর্গানাইজেশনে ক্লিক করতে পারে। ঠিক আছে, এখান থেকেও যাওয়া যাবে। আচ্ছা, আসেন আমরা একটু ফাইলে যাই। ও, এটার ফাইলে কেন? ফাইলসে চলে যাব। এই ফাইল জায়গাটা হচ্ছে আমরা যেরকম গুগল ড্রাইভ ব্যবহার করি না, বুঝতে সমস্যা হচ্ছে? ও, আমরা যে গুগল ড্রাইভ ব্যবহার করি কেন, কোনো কিছু স্টোর করে রাখার জন্য না? ঠিক জেরোর ভিতরে এই ফাইল নামক অপশনটা হইতেছে কোনো কিছু স্টোর করে রাখার জন্য। দেখেন এখানে দুইটা অপশন তারা দিয়ে রাখছে, ইনবক্স আর কি কন্টাক্ট। এখানে আপনি যে কোনো কিছু কি আপলোড করে রাখতে পারেন। ধরেন আমি কন্টাক্ট লিস্টে গেলাম, আমি কোন একটা ডকুমেন্ট আমি আপলোড করে রাখবো, ধরেন আমি এই জিনিসটাকে আমি এখানে নিয়ে এসে রাখবো। দেখেন আমার এখানে কি আপলোডেড হয়ে গেছে না? বুঝলাম, এখানে আপলোড হয়ে গেছে না? এখন আমি এইখান থেকে গিয়ে আমি যে কোনো কাজ, এই যে দেখেন এখান থেকে গিয়ে আমি থ্রি ডট অপশনে ক্লিক করা মাত্রই বিলে দেখতে পাবো, সেলস ইনভয়েসে দেখতে পাবো, স্পেন্ড মানিতে দেখতে পাবো, রিসিভ মানিতে যেতে পারবো। মানে আমি এখানে গুগল ড্রাইভের মতো সেই জিনিসটাকে আমি স্টোর করে রাখতে পারতেছি। এটা হইতেছে একটা জেরোর একটা অনেক বড় বেনিফিট, যেটা কুইক বুকসে নাই। আপনি কোনো ফাইল নিয়ে এসে এখানে রাখতে পারেন, মেয়াদ শেষ হয়ে গেলে এটাও শেষ হয়ে যাবে। হ্যাঁ। আচ্ছা, এখন আপনি চাইলে নিউ ফোল্ডার অ্যাড করতে পারেন। ধরে নিলাম হচ্ছে ক্রিয়েট নিউ, আমি নতুন করে একটা ফোল্ডার অ্যাড করলাম। এই দেখেন ক্রিয়েট নিউ, তাই না? এখানে কি কোনো ফাইল আছে? নাই। ধরেন আমি এই কন্ট্যাক্ট লিস্টে যেটা আছে আমি এই ফাইলটাকে কি করব, সিলেক্ট করব, এটাকে আমি মুভ করে নিয়ে যাব, ক্রিয়েট নিউতে আমি নিয়ে চলে যাব। দেখেন ক্রিয়েট নিউতে চলে আসছে। এই অপশনটা আমার কাছে খুবই ভালো লাগে, যে কোনো কারণে হয়তো আপনার ফাইলের প্রয়োজন, আপনি সবগুলো ফাইল আগে রেডি করে রাখছেন, এইখানে নিয়ে এসে রেখে দিবেন, পরে এখান থেকে খুশি মতো ব্যবহার করতে পারবেন। ঠিক আছে। আচ্ছা, এখন আপনি চাইলে এই ফাইলটাকে এখান থেকে ধরে আবার কি ডিলিটও করতে পারেন, বা এই যে ক্রিয়েট নিউ অপশন, এটাকে আপনি চাইলে রিনেম করতে পারেন, ডিলিট করতে পারেন। কিন্তু এই যে ইনবক্স আর কন্টাক্ট,
এই দুইটা ডিলিট করা যাবে না, কারণ ওই দুইটা হচ্ছে বাই ডিফল্ট আপনার কাছে থাকবে। তাহলে ফাইলের ব্যবহারটা কি বুঝাইতে পারছি, ফাইলটা কি কারণে লাগে বা কেন প্রয়োজন হয়। এবার আসেন সেটিংসে চলে যাই। সেটিংসের ভিতরে প্রথমে আগে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর্গানাইজেশন ডিটেলস। এইখানে প্রথমে আমাকে একটা লোগো দিতে হবে, ডিসপ্লে নেম, ট্রেডিং নেম, ইন্ডাস্ট্রি যেটা আমরা বাই ডিফল্ট সিলেক্ট করে আসছিলাম, অর্গানাইজেশন টাইপ, রেজিস্ট্রেশন নাম্বার, কোনো যে ডেসক্রিপশন থাকে, তারপর কন্ট্যাক্ট ইনফরমেশন, তার অ্যাড্রেস, রিলেটেড যাবতীয় জিনিস এখানে আমাকে কি দিতে হবে। আসেন আমরা এটাকে একটু ফিল আপ করার চেষ্টা করি। লোগো তো দিয়ে রাখার কথা অবশ্য। জেনোভা কম্পিউটার্স, আপলোড লোগোতে যাব, জাস্ট লোগোটাকে নিয়ে আপলোড করে দেব, ডান। নাম ঠিক আছে, অর্গানাইজেশন টাইপ এটা হচ্ছে পার্টনারশিপ, রেজিস্ট্রেশন নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কি আছে, এই যে রেজিস্ট্রেশন নাম্বার, কোম্পানি সংক্রান্ত যদি কোনো নোটস থাকে এখানে দিব। এবার আসেন অ্যাড্রেস, ওকে। গ্রুপগুলি যেরকম লোকের জন্য ফ্রি ছিল ট্রায়াল, এটাও কি সেই রকম ব্যাপারটা আছে নাকি? ট্রায়ালটা যেমন লোকের জন্য ফ্রি ভার্সন না, দেওয়া এখানে যে কোনো কান্ট্রির জন্য ফ্রি, হয়। আপনি বাংলাদেশের জন্য ফ্রি করতে পারবেন, ঠিক আছে। ইউকেতে একটা কুইক বুকসে যেটা ঝামেলাটা ছিল। আচ্ছা, তারপরে হচ্ছে এবার আসেন ইমেল নাম্বার, ইমেলটাকে, আগে ওয়েবসাইটটাকে ঠিক করে নিন। ফোন নাম্বার না, ইউকে, আপনি ইউকে করাচ্ছেন মানে কি ফাউন্ড দিয়ে আপনি হ্যাঁ পাউন্ড দিয়ে করাবো এই জন্য। আচ্ছা, আপাতত পক্ষে আর যা যা আছে দিব না, নো থ্যাঙ্কস, আমার সেভের দরকার নেই। এবার চলে যাব হচ্ছে আবার অর্গানাইজেশন সেটিংসে। এখন এইখানে আমরা আবার ড্যাশবোর্ডে চলে যাই, আমাদের সব ডাটা যাবতীয় ইনপুট যা দেওয়ার সবগুলো আমরা দিব। জেনোভা কম্পিউটার্স লিমিটেডের পাশে যে যার নাম লিখে দিবেন, নাহলে বোঝা যাবে না। এখন বিজনেসের আন্ডারে একটু ভালো করে দেখি, আমরা যেরকম কুইক বুকসে নেভিগেশন প্যানেলটা কি বাম পাশে ছিল, কিন্তু জেরোর এটা হচ্ছে কি উপরে, ঠিক আছে। এখন এইখানে জেরোর নেভিগেশন প্যানেল গুলা একটু মানে আর কি মনে রাখতে হবে আপনাদের, না হলে পরবর্তীতে গোলায় ফেলতে পারেন। দেখেন বিজনেসের আন্ডারে কি কি আছে, ইনভয়েস, পেমেন্ট লিঙ্কস, অনলাইন পেমেন্ট কোড, আর হচ্ছে সেলস ওভারভিউ। মানে এটা কি, ওই যে আমরা যে সেলস সেন্টার করে আসছি না, সেলস সেন্টার, দিয়ে ওই সেলস সেন্টারটা হচ্ছে এখানে। তারপরে আবার দেখেন বিলস টু পে, পারচেজ অর্ডার, পারচেজ ওভারভিউ, তাহলে ওই যে এক্সপেন্স সেন্টার যেটা ছিল সেটা আবার এখানে দেখেন বিজনেসের আন্ডারে সেলস ওভারভিউ আছে, আবার পারচেজ ওভারভিউ আছে, মানে একই জায়গায় দুইটা। তারপরে হচ্ছে এক্সপেন্স ক্লেইম, তারপরে হচ্ছে প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। এক্সপেন্স ক্লেম আমরা সবাই মোটামুটি জানি, অফিসের কোনো কাজে যদি আমরা বাইরে যাই নিজের পকেট থেকে দিয়ে দিই, পরে অফিসে এসে সেটাই কি করি, আবার ক্লেম করি, তাই না। ঠিক এই এক্সপেন্স ক্লেমটা হচ্ছে এখানে। তারপর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এই যে আমার এখানে দেখাচ্ছে। তারপর অ্যাকাউন্টিং এর আন্ডারে ব্যাংক অ্যাকাউন্টস, রিপোর্ট, অ্যাডভান্স। আচ্ছা, একটু হ্যাঁ রিপোর্টস, ব্যাংক অ্যাকাউন্ট রিপোর্টস আর অ্যাডভান্স, পেরোল, পেরোলে যেটা দেওয়া আছে। তারপর হচ্ছে প্রজেক্ট, প্রজেক্টের ভিতর অল প্রজেক্ট, টাইম এন্ট্রিস, স্টাফ টাইম ওভারভিউ, কন্টাক্ট। এখন এইখানে একটু কারেকশন আমি করে নিই, সেটা হচ্ছে আমরা যেরকম কুইক বুকসে আলাদা কাস্টমার অ্যাড করছি, আলাদা সাপ্লায়ার অ্যাড করছি, তাই না, কিন্তু জেরোতে
আমাকে অ্যাড করতে হবে হচ্ছে কন্টাক্ট। ঠিক আছে, মানে কমন নাউন যেটাকে বলি আমরা, মানে কমনলি সে কোথায় থাকবে, সব কন্টাক্টে থাকবে। যখন আমাদের প্রয়োজন হবে তখন আমি তাকে কি করব, কাস্টমার হিসেবে ব্যবহার করব। যখন যদি তার সাথে প্রয়োজন পড়ে সাপ্লায়ার হিসেবে ব্যবহার করার, আমরা সাপ্লায়ার হিসেবে ইউজ করব। আমরা প্রাথমিক অবস্থায় সেভ করব হচ্ছে কন্টাক্ট নামে। আইডি টাইপের কি? হ্যাঁ, মানে ওই যে কমন নাউন যেটাকে বলা হয়, ছেলে আর মেয়ে এখানে আলাদা নাই, মানে কমনলি তারা কি মানুষ। ঠিক আছে, এই নামে আমরা সেভ করব। তারপরে দেখেন প্লাস নিউ আইকনে যদি আমি চলে যাই, প্লাস নিউ আইকনে কি ইনভয়েস আছে, পেমেন্ট লিঙ্ক, বিল, কন্ট্যাক্ট, কোড, পারচেজ অর্ডার। এই অপশনগুলো কিন্তু আমরা বিজনেসের আন্ডারে দেখে আসছি, তাই না? হ্যাঁ, তারপরে সব থেকে মজার এবং ইন্টারেস্টিং ফিচার হচ্ছে রিসিভ মানি এবং স্পেন্ড মানি। রিসিভ মানি, স্পেন্ড মানি। আপনি জেরোতে যদি নগদ টাকার কোনো লেনদেন করেন, হোক সেটা পারচেজ, হোক সেটা সেল, আপনার যে কোনো ধরনের নগদ সংক্রান্ত লেনদেন করার জন্য আপনার ডেডিকেটেড দুইটা ফিচার জেরোতে দিয়ে রাখছে, একটা হচ্ছে রিসিভ মানি, একটা হচ্ছে স্পেন্ড মানি। আমরা যখন জার্নালে যাব, ধরেন আপনি ব্যাংক থেকে টাকা পরিশোধ করছেন, ইউটিলিটি বিল পরিশোধ করছেন, আপনার জার্নালটা কি হয়, ইউটিলিটি এক্সপেন্স ডেবিট, ব্যাংক ক্রেডিট, তাই না? আনফরচুনেটলি জার্নালে যাবেন, ব্যাংক নামে কোনো কিছুই পাবেন না। এটা অনেকে প্যানিক হয়ে যায় যে স্যার জার্নালের মধ্যে ব্যাংক নাই কেন। ব্যাংক মানে আর কি আপনার নগদ রিলেটেড বা ব্যাংক রিলেটেড যে কোনো ট্রানজেকশন আপনি সবগুলো পাবেন হচ্ছে রিসিভ মানি, স্পেন্ড মানিতে। কথা বুঝতে পারছি? ব্যাংক কিন্তু জার্নালে খুঁজে পাবেন না, আমি আবারও বারবার বলে দিচ্ছি, ব্যাংক আপনি খুঁজে পাবেন না জার্নালে। আপনার ব্যাংক সংক্রান্ত কোনো ট্রানজেকশন করতে গেলে তখন আপনাকে ওই ট্রানজেকশনের প্যাটার্ন বুঝে হয় স্পেন্ড মানি বা রিসিভ মানি ব্যবহার করতে হবে। কথা বুঝাতে পারছি? আর হচ্ছে ট্রান্সফার মানে তো আমরা জানি এক জায়গা থেকে অন্য জায়গায়। এরপরে হচ্ছে কি সার্চ বার। বিপরীত দিয়ে গেল না? কোনটা? না, ব্যাংকে হিট করবে কিন্তু, বাট মানে আর কি অপশনটাকে তারা আলাদা করে রাখছে, মানে ব্যাংকটাকে নিয়ে তারা বের করে ফেলছে জার্নাল থেকে। মানে আমরা ব্যাংকের কোনো কিছুই খুঁজে পাবো না। তাই বলে জার্নাল ভুল যে এমন না, সে ঠিকঠাক মতোই হবে। আমরা যখন মানে আর কি রিসিভ মানি বা স্পেন্ড মানি ব্যবহার করব তখন কিন্তু জার্নাল ঠিকই থাকবে, জার্নাল ঠিকই থাকবে, বাট অপশনটা আমাকে অন্য জায়গায় গিয়ে কাজ করতে হবে। ঠিক আছে, আচ্ছা, আমরা একটা জিনিস দেখাই, অ্যাডভান্স। এই যে একটু ভালো করে দেখেন অ্যাডভান্সের এখানে কয়টা অপশন, একটু গনে গনে রাখেন। 3 2 5, আর এর পাশে কয়টা, একটা না? আমি এখানে রাখলাম, একটু ডুপ্লিকেট করে রাখি। এবার আসেন, আমরা চলে যাব হচ্ছে সেটিংসে। দ্যাট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট সেটিংস। আপনি যখন ক্লায়েন্টের কাছে কাজ করবেন এই সেটিংসটা কিন্তু অবশ্যই করে নিতে হবে, না হলে অনেক ভোগান্তি পোহাইতে হবে। আবারও বলে দিচ্ছি, ইউজার্সে যাব, কোথায় গেলাম, কোম্পানি ড্রপ ডাউন মেনু থেকে সেটিংসে চলে যাব, সেটিংস থেকে আমরা চলে যাব ইউজার্সে। ঠিক আছে, ইউজার্সে যাওয়ার পরে এই যে এখানে কি কারেন্ট ইউজার কজনকে দেখাচ্ছে, একজন। এটা দিয়ে কিন্তু একজন ক্লায়েন্ট আপনাকে কিন্তু ইউজার অ্যাক্সেস দিবে তার অ্যাকাউন্টে কাজ করার জন্য। কুইকবুকসে যেরকম কি ছিল, মাই অ্যাকাউন্টেন্ট অপশনটা ছিল, এখানে হচ্ছে ইউজার, এটা হচ্ছে অপশন আপনার। ঠিক আছে, এখন এইখানে আমাকে একটু জিনিসটা বুঝতে হবে। আমরা এখান থেকে এই যে থ্রি ডটে ক্লিক করি, চেঞ্জ পারমিশনে একটু আমরা দেখার চেষ্টা করি। দেখেন এখানে 3 ধরনের অ্যাক্সেস দেওয়া যায় জেরোতে, এর বাইরে দেওয়া যায় না। একটা হচ্ছে প্রজেক্ট, প্রজেক্টে 3 ধরনের, একটা হচ্ছে লিমিটেড, একটা স্ট্যান্ডার্ড, একটা হচ্ছে কি অ্যাডমিন। তারপরে হচ্ছে পেরোলের জন্য একটাই মাত্র এক্সেস, কোনো আর এক্সট্রা করে নাই। এইবার আসেন বিজনেস এন্ড অ্যাকাউন্টিং, এখানে 2 ধরনের এক্সেস আছে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড আর একটা হচ্ছে অ্যাডভাইজার। ঠিক আছে, যদি আপনি অ্যাডভাইজার রোল না দেয় আপনার ক্লায়েন্ট, তাহলে অনেক কিছু আপনি মিস করে যাবেন। আমরা যখন ব্যাংক ট্রানজেকশন করতে যাব বা ব্যাংক রিকনসিলিয়েশন করতে যাব তখন একটা অপশন পাবো ক্যাশ কোডিং। কি ক্যাশ কোডিং? এই ক্যাশ কোডিংটা করার অর্থ হচ্ছে, যখনই আমরা কুইকবুকসে কি করছি, প্রথম ক্যাটাগরাইজেশন করছি, তারপরে সেটা ফর রিভিউ প্যানেল থেকে চলে গেছে ক্যাটাগরাইজ অপশনে, দেন আমরা কি করছি, রিকনসাইল করছি না? যদি আমার কাছে ক্যাশ কোডিং অপশনটা থাকে, আমি ডিরেক্ট দেওয়ার পরে মানে চার্ট অফ অ্যাকাউন্টস দেওয়ার পরে অটোমেটিক সেটা রিকনসিলিয়েশন হয়ে যাবে। আমি বুঝাতে পারছি? মানে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো যখন আমি দিব ফর রিভিউ প্যানেলে, তখন অটোমেটিক যদি ক্যাশ কোডিং অপশনটা থাকে, তাহলে এক ক্লিকে আমি সব রিকনসাইল করে ফেলতে পারবো।
এই জন্য ক্যাশ কোডিংটা পাওয়ার জন্য আপনাকে অবশ্যই অ্যাডভাইজার রোল নিতে হবে। আপনার ক্লায়েন্টকে বলতে হবে যে গিভ মি ইয়োর অ্যাডভাইজার রোল ফর বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং অপশন। ঠিক আছে, এইখানে এই অপশনগুলো মানে যতগুলো অপশন থাকবে সবগুলো আপনাকে টিক দিয়ে সে আপনাকে আপডেট পারমিশন দিবে। এটা না, এই যে আমরা এখানে দেখছি কয়টা অপশন, 5টা না 6টা। জাস্ট একটু রিলোড দিব, দেখেন ম্যাজিকের মতো কই চলে যায়, বেড়ে গেছে না? এতক্ষণ জার্নালও ছিল না, জার্নালও ছিল না কিন্তু এখানে, এখানে জার্নালও চলে আসছে। তাহলে ওই অপশনটা কতটা ইম্পর্টেন্ট বুঝাতে পারছি? আপনার ক্লায়েন্টের কাছ থেকে ইউজারে গিয়ে কি অপশনটা চাবেন? ইউজারে গিয়ে আপনার বিজনেসের জন্য অ্যাডভাইজার রোলটা চাবেন। এখন পেরোলের জন্য সে আপনাকে অ্যাক্সেস দিতেও পারে, নাও দিতে পারে, এটা আমাদের হেডেক না। কিন্তু আমাদের হেডটা কোথায়? বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং এ, কারণ আমাদের ম্যাক্সিমাম কাজ কি বিজনেস অ্যান্ড অ্যাকাউন্টিং এ গিয়ে করতে হবে। ঠিক আছে, এই যে দেখছেন সবগুলা জিনিস কিন্তু আমার চোখের সামনে এখন ভিজিবল। এতক্ষণ ম্যানুয়াল জার্নালও ছিল না, ফিক্সড অ্যাসেট অপশনটাও ছিল না, এখন মোটামুটি আমি কি সব জিনিস দেখতে পারবো। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ইউজার অ্যাক্সেস কিভাবে দিতে হয়। আচ্ছা, দেখেন এবার যদি আমি অ্যাকাউন্টিং এর আন্ডারে যাই, এই যে ফিক্সড অ্যাসেট আসছে না, ম্যানুয়াল জার্নাল। ওকে, তারপর আমরা ডেপ্রিসিয়েশন করছি না, ডেপ্রিসিয়েশনের জন্য কি জার্নাল দিয়েছিলাম কুইক বুকসে? তরিকুল ভাই, ভাই কি জার্নাল দিয়েছিলাম বলেন তো? ডেপ্রিসিয়েশনের জন্য কি কি প্রসেস করছি বলেন? আচ্ছা, আর কি কি চার্ট অফ অ্যাকাউন্ট লাগতো আমার মনে আছে? দুইটাই। হ্যাঁ ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট হ্যাঁ, আর আর কি লাগবে? ওই অ্যাসেটের চার্ট অফ অ্যাকাউন্টস লাগবে না? অবশ্যই। ওটা চার্ট অফ অ্যাকাউন্টস লাগবে, আর যদি লস অর গেইন করি তাহলে একটা লাগবে, তাই না? কিন্তু এইখানে জেরোতে একটা মজার জিনিস হচ্ছে যে ফিক্সড অ্যাসেটটা দিয়ে রাখছে না, এই অপশনের ভিতরে আপনার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশনও করতে হবে না, খালি দিয়ে রাখবেন কয় তারিখ থেকে ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন হবে আর কোন মেথডে হবে, সে অটোমেটিক ক্যালকুলেট করে নেবে। ঠিক আছে, মানে আর কি জেরোতে দুইটা জিনিস সবথেকে মজার পাবেন, একটা হচ্ছে ফিক্সড অ্যাসেট ক্যালকুলেশন আর একটা হচ্ছে রিকনসিলেশন। এই দুটাতে সব থেকে মানে আর কি ইন্টারেস্টিং। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কোম্পানি ড্রপ ডাউন থেকে ফাইলস এবং সেটিংসে গেলাম, তাই না? ফাইলস এবং সেটিংসটা একটু দেখলাম, সেটিংস এর ভিতরে আর কি কি দেখতে হবে আমার? অ্যাকাউন্ট ওপেন আর সেটআপ তো দেখলাম, সেটিংস, ইউজার দেখলাম, অর্গানাইজেশন, ইমেল এবং ফাইন্যান্সিয়াল। ওকে, সেটিংসে চলে যাই। ইউজার্স তো দেখলাম, অর্গানাইজেশনও দেখলাম, এবার আসেন ইমেল। এই যে ইমেল, তারা অলরেডি বাই ডিফল্ট কিছু ইমেল সেট আপ করে রাখছে, টেমপ্লেট সেট আপ করে রাখছে। আপনি যদি আমি একটা ক্লিক করি রিপিটিং ইনভয়েস, দেখেন রিপিটিং ইনভয়েসের জন্য তারা একটা টেমপ্লেট সেট করে রাখছে। যখন কোনো কাস্টমারকে মেইল পাঠাইতে হবে রিপিটিং ইনভয়েসের জন্য, তখন কি বাই ডিফল্ট এখানে যা আছে সেই অনুযায়ী চলে যাবে। ঠিক আছে, আর এই যে থার্ড ব্র্যাকেট যেগুলো দেখতেছেন এখানে ওই ব্যক্তির নাম বা ওই ব্যক্তির ডিটেলস গুলো বসে যাবে ওইখানে। এখন যদি আপনি চান এখান থেকে এডিট করতে পারেন, চেঞ্জ করে নিতে পারেন। ঠিক আছে, এখানে অনেকগুলা টেমপ্লেট আছে, রিপিটিং ইনভয়েস, সেলস ইনভয়েস, ক্রেডিট নোট, স্টেটমেন্ট, পারচেজ অর্ডার, রেমিটেন্স, রিসিপ্ট, কোড। আপনার যদি মনে চায় ইমেলটাকে টেমপ্লেটে ক্রিয়েট করবেন, এই যে ইমেলের টেমপ্লেট, এটা কিসের জন্য করতে চাচ্ছেন? ধরেন রেমিটেন্স অ্যাডভাইসের জন্য করতে চাচ্ছেন, দেখেন রেমিটেন্স অ্যাডভাইসের জন্য তারাও কিন্তু বাই ডিফল্ট একটা করে রাখছে, একটা নেম দিবেন এটার, আপনার এটাকে একটু চেঞ্জ করে নিতে পারেন, দিয়ে আপনি চাইলে সেভ করে দেন। এই নামে আছে, তাই না? তাহলে অন্য নামে সেভ করতে বলতেছে। ঠিক আছে, মানে আমি প্রসেসটা দেখাতে পারলাম যে এইখানে যা যা টেমপ্লেট আছে সেই টেমপ্লেট গুলা কখন ব্যবহার হবে, যখন কোনো কাস্টমার বা কোনো সাপ্লায়ারকে কোনো যদি আমার ইমেল পাঠাইতে হয়, সেই ইমেলটা কিন্তু তারা বাই ডিফল্ট এখানে সেট করে রাখছে, আমাকে কষ্ট করে ইমেলটা টাইপ করতে হবে না। ঠিক আছে, এখান থেকে আমি দিতে পারবো। ইমেল শেখাই হয়ে গেল। হ্যাঁ ইমেল শেখা হয়ে গেল, আলাদা করে কোথায় কাস্টমার সাথে ইমেল, ভালো ইমেল কিভাবে লেখা যায়, কি করা যায়, হ্যাঁ, এই টেমপ্লেট থেকে তো শেখা হয়ে গেল। অবশ্যই আপনি টেমপ্লেটটা দেখলে আপনার একটা আইডিয়া হয়ে গেল যে কিভাবে হয় বিজনেস বিজনেস ইমেল গুলা।
অন্য আপনার পার্সোনাল লাইফেরও আপনি ইউজ করতে পারলেন। আপনি কারো সাথে বিজনেস করতেছেন, হয়তো সফটওয়্যার ব্যবহার করার না কোনো সমস্যা নেই, এখান থেকে টেমপ্লেটটাকে নিয়ে কপি করে নিয়ে আপনি ওই মেলে গিয়ে সুন্দর করে তার নামে একটা টাইপ করে দিলেন, একটু প্রফেশনাল ভাবে দেখা গেল। আচ্ছা, এবার আসেন আমরা ফাইন্যান্সিয়াল সেটিংসটা দেখবো, সেটা আমরা পাবো হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্সে চলে যাব। ফাইন্যান্সিয়াল সেটিংস, এটা আমার জন্য একটু গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড, আমরা যখন বিজনেসটা সেট আপ করি বা কোম্পানিটা সেট আপ করি 30 দিনের জন্য, এই যে আমার এখানে দেখছেন দেখাচ্ছে 30 দিন লেফট ইন ইউর ট্রায়াল, 30 দিন আছে। আচ্ছা, তখন আমরা কি দিছিলাম, ইউকের ফাইন্যান্সিয়াল ইয়ার এন্ড হয় হচ্ছে 31 মার্চ, তাই না? এখন এখানে বাই ডিফল্ট কিন্তু এখানে দেখাচ্ছে। তারপরে বলতেছে ভ্যাটের স্কিম, ভ্যাট কি হবে, অ্যাক্রুরাল না ক্যাশ, বলেন তো? ক্যাশ স্কিম হবে। ভ্যাটের পিরিয়ড কোয়ার্টারলি বেসিসে হয়। আর ভ্যাট নাম্বার যদি আমি দিয়ে থাকি, ভ্যাট ভ্যাট নাম্বার দিনে মনে হয় না। আচ্ছা, ভ্যাট নাম্বার দেওয়াটা ম্যান্ডেটরি না, যদি দিতে মনে হচ্ছে 9 ডিজিটের, তো এখান থেকে নিয়ে দেন। আচ্ছা, তারপরে সেলস এর ক্ষেত্রে এবং পারচেজের ক্ষেত্রে আমরা নর্মালি কি করি, ট্যাক্স ইনক্লুসিভ করে থাকি না এক্সক্লুসিভ করি? মানে প্রোডাক্টের উপরে গিয়ে আমরা ট্যাক্সটা ধরি, তাই না? এমন তো হয় না যে ট্যাক্স ধরার পরে তারপর প্রোডাক্টের কাউন্টার, তাহলে সবগুলো কি এক্সক্লুসিভে থাকবে, এই যে দেওয়া আছে। তারপরে যদি আপনার এই কোম্পানিটা কোনো কন্ট্রাক্টর হয়, মানে কনস্ট্রাকশন রিলেটেড যদি কোনো কোম্পানি হয়, তখন এই যে আপনি এগুলো ক্লিক করে দিবেন, আই এম এ রেজিস্টার কন্ট্রাক্টর, তখন তাহলে ওই ব্যক্তির ওই যে ট্যাক্স, সে যে ট্যাক্স দেয় তার নাম্বার লাগবে, তার অফিস রেফারেন্স লাগবে, সেই যে এমপ্লয়ি পেই রেফারেন্স, এই প্রত্যেকটা জিনিস তার লাগবে। আবার অনেক সময় সাব কন্ট্রাক্ট হয়, সাব কন্ট্রাক্টে হলে তার এই জিনিসগুলো প্রয়োজন। আমার আপাতত কোনোটাই দরকার নাই। তারপর হচ্ছে বেসিস, বেসিসেরও আমার আইডি, এগুলো কোনো নাম্বার নাই। এবার আসেন লক ডেট, এই লক ডেটটা নিয়ে একটু কথা বলি। লক ডেটটা হচ্ছে ওই যে আমরা কুইক বুকসে একটা দেখে আসি না, ক্লোজ দ্য বুকস একটা অপশন ছিল, মানে কি, ওর পরে গিয়ে কেউ যদি আমার ওই অ্যাকাউন্ট এডিট করতে চায়, তাহলে ওই ক্লায়েন্টের পারমিশনের প্রয়োজন, তাই না? হয় ক্লায়েন্ট কি করতে পারে, ওইটাকে লক করে দিতে পারে, অথবা পাসওয়ার্ড দিয়ে সেট করে দিতে পারে। ঠিক এখানেও হইতেছে কি, লক ডেটের অপশনটা আছে, মানে এর ব্যাক হ্যান্ডে গিয়ে আর এডিট করতে পারবে না। ঠিক আছে, এখন এটা আমরা আপাতত কোনোটাই দিব না, জাস্ট সেভ করে দেব। এই যে আমার ইওর ফাইন্যান্সিয়াল সেটিংস জেনোভা কম্পিউটার লিমিটেড হ্যাজ বিন আপডেটেড। ওকে, রিটার্ন টু ড্যাশবোর্ডে। ওকে, এবার আসেন চার্ট অফ অ্যাকাউন্টস। চার্ট অফ অ্যাকাউন্টস, এই যে চার্ট অফ অ্যাকাউন্টস কিছু দিয়ে রাখছি। চার্ট অফ অ্যাকাউন্টস এবার আমরা কোথায় খুঁজে পাবো? চার্ট অফ অ্যাকাউন্টসটা আমরা পাবো হচ্ছে অ্যাকাউন্টিং এর আন্ডারে অ্যাডভান্স অপশনে গেলে আমরা চার্ট অফ অ্যাকাউন্টস পাবো। এইগুলা কি ফেভারিট, মানে ফেভারিট লিস্টেড করে রাখছি। এই দেখেন, আমি যখন অ্যাডভান্সে চলে যাব, তখন অ্যাডভান্সে যাওয়া মাত্রই কিন্তু আমার এই যে চার্ট অফ অ্যাকাউন্টস দেখাচ্ছে। এই যে এগুলো স্টার মার্ক দেওয়াগুলো কি ফেভারিট। আপনি যদি চান কনভার্সন ব্যালেন্স, এটা দিয়ে রাখতে পারেন। তারপরে এই যে দেখেন, এখন যদি আমি অ্যাকাউন্টিং এর আন্ডারে দিয়ে যে দেখেন কনভার্সন ব্যালেন্স আসছে না, ফেভারিট করে রাখা, ওই যে বুকমার্ক করে রাখা যেটা আমরা বলি। এবার আসেন চার্ট অফ অ্যাকাউন্টস। দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস খুব মজার একটা জিনিস, মানে জেরোটা কেন এত ভালো লাগে, আপনার যখন কাজ করবেন তখন ভালো লাগবে আসলে। এই যে দেখেন, কোড নাম্বার কিন্তু অলরেডি দেওয়াই আছে, দেখছেন? কোড নাম্বার কি দেওয়া আছে না? হ্যাঁ। তারপর প্যানেল গুলো একটু খেয়াল করেন ভালো করে, প্যানেল গুলো দেখলে আর একটু ভালো লাগবে আপনাদের কাছে। প্যানেল গুলো একটু ভালো করে খেয়াল করেন। এখানে অল অ্যাকাউন্টস, আমরা এখন কোথায় অবস্থান করতেছি, অল অ্যাকাউন্টসে। তারপরে কি আছে, অ্যাসেট, তারপরে লায়াবিলিটি, তারপরে ইকুইটি, দেন হচ্ছে কি এক্সপেন্স, রেভিনিউ। দেখছেন প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা সেন্টার তারা দিয়ে রাখছে। ঠিক আছে, তারপরে হচ্ছে এই যে অ্যাড অ্যাকাউন্ট, এইখানে ভালো করে খেয়াল করেন, অ্যাড ব্যাংক অ্যাকাউন্ট। তারপরে হচ্ছে প্রিন্ট পিডিএফ, ইম্পোর্ট যদি করতে হয় এখান থেকে আমরা ইম্পোর্ট করব, এক্সপোর্ট মানে এখান থেকে যদি প্রিন্ট করতে চান তাহলে এখান থেকে করবেন। এখন এই দুটো জিনিস আমি বুঝাইনি, একটা হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট, একটা হচ্ছে কি অ্যাড অ্যাকাউন্ট। শুধুমাত্র ব্যাংক রিলেটেড কোনো অ্যাকাউন্ট আপনি যদি করতে হয়, এখন হোক সেটা ক্রেডিট কার্ড, হোক সেটা আপনার কারেন্ট অ্যাকাউন্ট, হোক সেটা সেভিংস অ্যাকাউন্ট, মানে ব্যাংক আছে তো, শব্দটা যদি আপনার ব্যাংক রিলেটেড থাকে তাহলে আপনি কোথায় করবেন,
ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে। আর ব্যাংক অ্যাকাউন্ট ব্যতীত বাকি সব অ্যাকাউন্ট আপনার যদি অ্যাড করতে হয় সেটা কিসের মাধ্যমে করতে হবে? অ্যাড অ্যাকাউন্ট দিয়ে। বলছি না, মানে আর কি, জেরো কিন্তু ব্যাংকটাকে আলাদা করেই রাখছে, তারা কোনো কিছুর সাথে মিশায় নাই। হ্যাঁ, আমাদের বিকাশ নগদ পেপাল এগুলো এটা তো আপনার হইতেছে পেমেন্ট গেটওয়ে, এটা তো ব্যাংক অ্যাকাউন্ট না, এটা পেমেন্ট গেটওয়ে। আমরা ওই যে পেমেন্ট গেটওয়ে সেট করে নিতে পারি, ঠিক আছে। আর যদি আপনার ওই আহ, ধরেন ডাচ বাংলার মোবাইল ব্যাংকিং অনেকে ব্যবহার করে, তাদের আবার কি ব্যাংক অ্যাকাউন্টও থাকে, সেক্ষেত্রে তারা ওই অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে গিয়ে করবে, ঠিক আছে। আচ্ছা, দেখেন অ্যাসেটের জন্য তারা যে নাম্বারগুলো প্রোভাইড করছে, আমরা নর্মালি কি 3 ডিজিটে 4 ডিজিটের করে শিখছিলাম, তাই না? 4 ডিজিট দেওয়াটা বেস্ট, বাট জেরোতে কিন্তু 3 ডিজিট। দেখেন জেরোতে 3 ডিজিট। এই যে অ্যাসেটের জন্য কত, 6 7 হচ্ছে কি অ্যাসেটের জন্য। তারপর লাইবিলিটিস এর জন্য কত, 8। তারপর হচ্ছে কত, 9। ইকুইটি 950 থেকে স্টার্ট। তারপর হচ্ছে এক্সপেন্স 3 4, ঠিক আছে, 3 4 5, এই যে 5 একটা আছে কর্পোরেশন ওভারহেড। তারপর হচ্ছে রেভিনিউ, রেভিনিউতে হচ্ছে 2। মানে রেভিনিউ আগে, তারপর এক্সপেন্স, ইকুইটি, লাইবিলিটি, অ্যাসেট, এভাবে করে আর কি গেছে। এখন আপনি ধরেন কোন একটা অ্যাসেট অ্যাড করতে চান, আপনাদের সাথে যে ডাটা দিব, ধরে নেন আরবিএস ব্যাংক, আরবিএস ব্যাংক, কোথায় যাব? অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, ব্যাংকিং সেন্টারে চলে আসছি। এখন ওই যে কুইক বুকসে আমরা ব্যাংক রিকনসিলিয়েশন করার সময় একটা স্লাইড আপনাদেরকে দেখাইছি না, ব্যাংকটাকে কানেক্ট করতে হয়, তারপর হচ্ছে ব্যাংকের ইনফরমেশন আনতে হয়, পাসওয়ার্ড দিতে হয়, ইউজার আইডি দিতে হয়। এখন ঠিক এইখানেও তাই, আপনাকে তারা সাজেস্ট করতেছে ইউকের ফেমাস ব্যাংক গুলাকে এখানে সাজেস্ট করতেছে। এখন আমাদের তো ব্যাংক আমরা কোনো অ্যাড করতে পারবো না, তাহলে আমরা কোথায় যাব? অ্যাড উইদাউট ব্যাংক ফিট, এখানে যাব, কন্টিনিউ। যাওয়ার পরে এখানে আমাকে ডিটেলস গুলা দিতে হবে, ব্যাংকের নেম আরবিএস ব্যাংক, চেকিং অ্যাকাউন্ট, অ্যাকাউন্টের টাইপ ক্রেডিট কার্ড তো না, আদার, অ্যাকাউন্টের নাম্বার, যে কোনো একটা নাম্বার দিই আমরা আপাতত। অ্যাকাউন্ট কোড, এবার আসেন অ্যাকাউন্ট কোডটা আমরা এখানে একটু দেখি। আমার অ্যাসেট শুরু হচ্ছে 6 দিয়ে, 6615 দিয়ে, হ্যাঁ, কারেন্ট অ্যাসেট এর মধ্যে 600, হ্যাঁ, এখানে যে কোড নাম্বার দিছে এটার সাথে কি মেলা লাগবে? একটু বাইরে দিলে তো, সেম কোড দিলে তো নিবে না। তোমার এখানে কত আছে, 611 আছে না, এটা যদি তুমি দাও নিবে না তো। বারো উঠে হ্যাঁ, মানে আর কি যেটা ফাঁকা আছে ওইটা দিতে হবে। আর এই যে যেগুলো লক করা না, যেগুলো লক করা, এগুলো কোনোদিনও তুমি ডিলিটই করতে পারবে না। এটা হইতেছে মানে আর কি পার্মানেন্ট, ঠিক আছে, এডিট করা যাবে না, ডিলিটও করা যাবে না। আচ্ছা, তাহলে 615 দিলাম, কারেন্সি হচ্ছে জিবিপি, অ্যাড অ্যাকাউন্ট। আর ম্যাচ করে গেলে ওই ইয়েগুলা কোড গুলা যদি দিয়ে ম্যাচ করে যে আপনাকে ইন্ডিকেট করবে, অ্যাকাউন্ট নাম্বার চেঞ্জ করেন। এই যে এখন নিয়ে নিছে। ওকে, এবার আমরা একটু আবার অ্যাসেটে চলে যাই। 615, এই যে আরবিএস ব্যাংক, কিন্তু আমার তো ওপেনিং ব্যালেন্স দেওয়া হবে। দেওয়া হয় নাই। এখন এখানে ওপেনিং ব্যালেন্স দিব আমরা একটাই মাধ্যম, সেটা হচ্ছে রিসিভ মানি। তো বুঝতে পারছি, রিসিভ মানি ব্যবহার করে আমাকে দিতে হবে, ব্যাংক রিলেটেড যেহেতু। সে দেখাবে এটা যে ওপেনিং ব্যালেন্স হ্যাঁ, শো করবে কোথায়? রিসিপ্ট দেখাবে না ইয়েতে ওপেনিং শো করবে। ও, আচ্ছা। দেখেন এই যে এখান থেকে প্লাস নিউতে চলে যাই, রিসিভ মানিতে চলে যাব। কোন ব্যাংক? এই যে আমার কাছে ব্যাংক একটা আছে না, একটাই শো করতে, এটা ক্লিক করব, নেক্সটে চলে যাব। এই যে দেখেন আপনার সামনে একটা উইন্ডো চলে আসছে। ফ্রম, কে নিয়ে আসছে? ওনার, ধরে নিলাম ওনার নিয়ে আসছে, মালিক, ওনার। দেখেন এই যে কি বলতেছে, নিউ কন্টাক্ট, আপনি কিন্তু বলতেছে না যে সাপ্লায়ার কাস্টমার, কি বলতেছে? নিউ কন্টাক্ট। ওকে, কয় তারিখ আমরা যদি একটু দেখি, 22, 22, বাইশ দশ বাইশ
আচ্ছা আচ্ছা, জানুয়ারি 22-এ দিই। দেখেন মজার জিনিস, দেখেন এখানে জানুয়ারি 22, দেখছেন? মানে আর কি একবারে সবগুলা জিনিস দেওয়া হইতেছে ইজি এখানে। কি চেঞ্জ হচ্ছে বুঝলাম না। রিলোড হচ্ছে তো এই জন্য। এতবার বাফারিং হচ্ছে কেন? তোমার বাথরুমের চাপটা প্রেস করে আছে এখানে, না, আমার তো বাটন হচ্ছে দুই জায়গায়। চাপ পড়ে গেছে, আসলে সেটি দাও নেই। আচ্ছা, আবার যাই, রিসিভ মানিতে চলে যাব। রিসিভ মানি থেকে আরবিএস ব্যাংকে নেক্সটে যাব। নেক্সটে যাওয়ার পরে এখান থেকে দিব হচ্ছে ওনার। কি হচ্ছে কোনো কিছুই তো বুঝতেছি না। রিস্টার্ট দেন। ঠিক আছে। এটা তো ঠিক আছে, এই প্যানেল তো ঠিক আছে। এখান থেকে গেলাম, আমরা রিসিভ মানিতে যাই। আবার আরবিএস ব্যাংক। হুম। নো, এটা তো মানে আর কি পুরাই সফটওয়্যার আন্ডার কনস্ট্রাকশনে আছে। তো এই কোথায় কি ঠান্ডা লাগতেছে নাকি? মনে হচ্ছে কি? তরিকুল ভাই কি ঠান্ডা লাগছে? এই আগে আরো একটু বিদ্যুৎ ছিল, আজকে ফ্রেশ মনে হয় বডিটা। আগে থেকে এটা হলো ইয়ে, আপনার হাতের কি খবর? কিছু অনেকখানি ইমপ্রুভ আলহামদুলিল্লাহ। হাতে ক্লিনার দিয়ে কিন্তু কালো হয়ে গেছে। হ্যাঁ, আমরা চিকন ভেঙে আর তিন শেষ হয়ে গেছে। ক্লিনার গেলে কালো হয় সবাই। এখন আমি একদিন আরে স্যালাইন হয়ে গেলে এদের কালো হয়। নো, এটা তো মানাই যাচ্ছে না। না কোয়েটের কাছে। ওই স্কুল ছিল কোনটা? তো মানাই যাচ্ছে না এটা যদি এইভাবে করে। ওই অন্য প্যানেল ঠিক আছে, আমি অন্য প্যানেলে যাচ্ছি, সবই ওকে। এই যে অ্যাডভান্সে গেলাম, এখান থেকে আমি চার্ট অফ অ্যাকাউন্টসে যাচ্ছি। তো ঠিক আছে। অন্য প্যানেল তো ঠিক আছে, কোনো তো ইস্যু না। ওপেনিং ব্যালেন্স, আচ্ছা বলেনি ভাই, যেহেতু বলছে ওপেনিং ব্যালেন্স দেওয়ার ওয়ে হচ্ছে দুইটা জেরোতে। একটা হচ্ছে রিসিভ মানি অথবা স্পেন্ড মানি ব্যবহার করে ব্যাংকের গুলা। আর এই ব্যাংক ব্যতীত অন্য যাবতীয় অ্যাকাউন্টের ওপেনিং ব্যালেন্স আপনাকে দিতে হবে কনভার্সন ব্যালেন্স। কনভার্সন ব্যালেন্স, এই যে অ্যাকাউন্টিং এর আন্ডারে যদি আমি অ্যাডভান্সে চলে যাই, এইখানে এই যে কনভার্সন ব্যালেন্স আছে না, এটা দিয়ে দিতে হবে। ব্যাংকের গুলো পারবো না, ব্যাংক ব্যতীত অন্য গুলাকে এটা এই কনভার্সন ব্যালেন্স ব্যবহার করে দিতে হবে আমার। ঠিক আছে, কিন্তু ব্যাংকেরটা আপনাকে রিসিভ মানি বা স্পেন্ড মানি ব্যবহার করে দিতে হবে। বেশি প্রশংসা করাতে হয়তো বা সে রাগ করে ফেলছে। প্রথমে যাও তুমি একটু। আচ্ছা, ওনার, তারপরে হচ্ছে 22। দেখেন আমরা এখানে মাসের এখানে ক্লিক করব, তাহলে মাসটা সিলেক্ট করে দিতে পারবো। তারপরে সালটা দিব, দেন হচ্ছে আমরা তারিখটা দিব। এইখানে আমরা ডেসক্রিপশনে লিখবো হচ্ছে ওপেনিং ব্যালেন্স। ওপেনিং ব্যালেন্স, ঠিক আছে। ওপেনিং ব্যালেন্সটা আমরা এখানে লিখবো। কোয়ান্টিটি দিব হচ্ছে কয়টা, একটাই থাকবে। আর ইউনিট প্রাইসটা হবে আমার যে অ্যামাউন্টটা, কত অ্যামাউন্ট, 1803.90 পাউন্ড। আর অ্যাকাউন্টটা কি হবে বলেন তো, বলেন। ক্যাপিটাল না, কারণ ওপেনিং যখন কোনো কিছু নিয়ে আসি ক্যাপিটালই তো ক্রেডিট হয়। এটা জার্নালটা তাহলে কি হচ্ছে, ওই ব্যাংকটা ডেবিট হয়ে যাচ্ছে, আর ওই ক্যাপিটালটা কি অটোমেটিক্যালি ক্রেডিট হয়ে যাচ্ছে। জাস্ট সেভ করে দেব। জার্নালটা আমাদের
না, অটোমেটিক। এই যে দেখো, এই যে ব্যাংকের ওপেনিং ব্যালেন্স, এই যে 1803.90। আমি যদি আবার চার্ট অফ অ্যাকাউন্টসে নিয়ে যাই তোমাকে, কুয়েটের পিছনে একটা স্কুল আছে না, লন্ডনের একটা স্কুলটা, কি স্কুল? কুয়েটের পিছনের দিকে স্কুল আছে না, গভর্নমেন্ট স্কুল গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল। আছে না? হ্যাঁ হ্যাঁ, ওটা তো আছে। এই যে দেখো, এই যে তোমার ব্যাংকের আন্ডারে কি চলে আসছে না, 1803.90 ওপেনিং ব্যালেন্স। এখন ব্যাংকের ওপেনিং ব্যালেন্স দেওয়ার জন্য আমাকে রিসিভ মানি ব্যবহার করতে হবে, ঠিক আছে? অথবা যদি ক্রেডিট কার্ডের ব্যালেন্স হয় তাহলে সেটা কি, স্পেন্ড মানি। আচ্ছা, তাহলে একটা ব্যাংক অ্যাড করলাম। হ্যাঁ বলেন। আচ্ছা, তাহলে ব্যাংক আমরা অ্যাড করব। আমার যে ব্যাংক অ্যাকাউন্টটা কি করব, অ্যাড করার পরে আমাদের যে ওপেনিং ব্যালেন্সটা থাকবে, সেই ওপেনিং ব্যালেন্সটাকে আমরা অ্যাড করব কোথায়, রিসিভ মানি ব্যবহার করে, ঠিক আছে? ওপেনিং ব্যালেন্স গুলোকে অ্যাড করব হচ্ছে রিসিভ মানি ব্যবহার করে। আচ্ছা, আমরা এবার একটা ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট অ্যাড করি। ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট অ্যাড করার জন্য অ্যাড ব্যাংক অ্যাকাউন্টে চলে যাব। আচ্ছা, লায়াবিলিটি কত দিয়ে শুরু, খেয়াল করছেন কেউ? লায়াবিলিটি 8 থেকে শুরু না, 804 দিয়ে করে। আচ্ছা, অ্যাড উইদাউট ব্যাংক ফিটে চলে যাই। জিরোর ক্লাস দেখি বোর হয়ে যাচ্ছেন? এটা সহজ হচ্ছে হ্যাঁ, ইয়ে দিয়েছি, চিন্তা নেই, ওরা ওই যে সিরিয়াল গুলো দিয়ে রাখছে বারবার, একটা ইয়ে আছে যে আচ্ছা, অ্যাকাউন্ট টাইপ কি, ক্রেডিট কার্ড। এবার ক্রেডিট কার্ডের আমরা জানি সবসময় লাস্টে 6 ডিজিটের প্রয়োজন, তাই না? এটা দিয়ে দিলাম। এবার অ্যাকাউন্ট কোড দিব হচ্ছে 804 দিই, 804, 804 দিলাম, জিবিপি, ব্রিটিশ পাউন্ড। ওকে, এবার আমরা অল অ্যাকাউন্টে একটু রিলোড দিয়ে নিই। এখানে কারেন্সির কোনো ব্যাপার আছে? অবশ্যই কারেন্সি তো অবশ্যই ব্যাপার আছে। জিবিপি, ওই যে তোমার যখন ইয়ারটা তুমি কোম্পানিটা যে সেট আপ করছো না, বাই ডিফল্টই চলে আসছে। কোম্পানির নিচে একটা ইয়ে ছিল অপশন, জিবিপি না, ওইটাতে কোথায় ব্যাংক, কোথায়, এই যে ক্রেডিট কার্ড ওয়ান ব্যাংক, ঠিক আছে? এটা আসে। এইবার আসেন, এটার কি আমার কি করতে হবে, এটার ওপেনিং ব্যালেন্সটা আমাকে দিতে হবে। তো ওপেনিং ব্যালেন্সটা দিব হচ্ছে কি দিয়ে বলেন তো, রিসিভ মানি না স্পেন্ড মানি দিয়ে দিব? হ্যাঁ, স্পেন্ড মানি ব্যবহার করে দিব। কারণ যেহেতু ক্রেডিট কার্ড, এই যে ক্রেডিট কার্ডের অ্যাকাউন্ট আপনি কি করবেন, সিলেক্ট করে দিয়ে নেক্সটে যাবেন। ফয়সাল ভাই, কি তার মানে মানে আর কি টায়ার্ড নাকি অনেক বেশি আজকে? হ্যাঁ, আচ্ছা। তারপরে 2022 জানুয়ারি 1-এ এখানেও দিব হচ্ছে ওপেনিং ব্যালেন্স, ওপেনিং ব্যালেন্স কোয়ান্টিটি দিব হচ্ছে 1, ইউনিট প্রাইস হচ্ছে কত ডলার ছিল, 146.09। আর অ্যাকাউন্টে কি হবে বলেন তো, ক্যাপিটাল, তাই না? আর এখানে ভ্যাটটা নো ভ্যাট, জাস্ট সেভ করে দিব। অ্যাড হয়ে গেছে, দেখছেন? অলরেডি অটোমেটিক কি নেগেটিভ ব্যালেন্স দেখাচ্ছে, তাই না? এখানে আমাকে কিছু করতে হয় নাই। এবার আমি আবার একটু ব্যাংক চার্ট অফ অ্যাকাউন্ট সেন্টারে রিলোড দিব। চার্ট অফ অ্যাকাউন্টস প্রারম্ভিক যখন মূলধন আনেন তখন হিসাব কি দেন, ক্রেডিট কার্ড ওপেনিং ব্যালেন্সই তো আনতেছি আমি, লিখছি কি ওপেনিং ব্যালেন্স না? এখন ওপেনিং ব্যালেন্স তো আনতে হবে, আপনার চার্ট অফ অ্যাকাউন্টস তাহলে কি দিবেন? ক্রেডিট কার্ডের অ্যামাউন্ট তো আমরা লোন হিসেবে বুঝবো। লোন হিসাবে আমি এক্সপেন্সেস দিয়ে দিছি, যেটা আমি খরচ করে দিচ্ছি টাকাটা সেটা নিচ্ছি। না, আমরা তো ওপেনিং ব্যালেন্স হিসেবে আনতেছি।
আপনি তো এর পরে স্টেপ বলতেছেন। ক্রেডিট কার্ডে তো ওপেনিং ব্যালেন্স ব্যাংকে দিচ্ছে আমার, আমি খরচ করার পরে আবার কিন্তু টাকাটা আপনার এখানে তো অ্যাড করতে হবে, সে সফটওয়্যারে অ্যাড করতে হবে না? এটা ছাড়া তো আপনার কোনো ওয়ে নাই তো। এই যে দেখেন, এই যে ওপেনিং ব্যালেন্স, সেটা খরচের জায়গায় করি নাই। খরচে তো পরে দেখাবেন, আগে তো আপনাকে ওপেনিং ব্যালেন্স দিয়ে নিয়ে আসতে হবে। দায়টাকেও আপনার লাইবিলিটিটাকেও তো ওপেনিং ব্যালেন্স ধরে আনতে হয় না? তো এটাই তো অনেক সময় অ্যাকাউন্টস পেবল, ওই যে ওপেন ব্যালেন্স থাকে না, এটাকে আমার কাউন্ট হয়েই গেছে, এই যে লাইবিলিটি হিসেবে কাউন্ট হয়েই গেছে আমার। আমার তো টেনশনের কিছু নেই, অলরেডি এটা লোন আকারে চলেই গেছে। ঠিক আছে, আচ্ছা। নেগেটিভ ব্যালেন্স ওই জন্যই শো করতেছে, এই যে নেগেটিভ ব্যালেন্স। আর আরেকটা যদি আমি অ্যাড করি, বাকিগুলো অ্যাড করে দেখাই একটা, হ্যাঁ। প্রথম যেটা করছিলাম সেটা হচ্ছে ব্যাংক অ্যাসেটের ভিতরে ঢুকে পজিটিভ ব্যালেন্স হয়ে গেছে, তাই তো? হুম, অবশ্যই, কারণ ওটা ব্যাংকের ব্যালেন্স ছিল। এই যে দেখেন, পজিটিভ ব্যালেন্স। আর ক্রেডিট কার্ড সেট করাতে নেগেটিভ ব্যালেন্স হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা অ্যাড করব হচ্ছে একটা এক্সপেন্স। আরেকটা মজার জিনিস হচ্ছে, কুইক বুকসে আমরা যেরকম সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করছি না, জেরোতে সাব অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো অপশন নাই, সবই মেজর অ্যাকাউন্ট। ঠিক আছে, সবই কি মেজর অ্যাকাউন্ট হিসেবে আপনাকে সিলেক্ট করতে হবে। আচ্ছা, 312 অ্যাড অ্যাকাউন্টে চলে যাই। এখানে দেখেন, আমার পেরোলটা কি আমার এক্সপেন্স না? এক্সপেন্স। এখন এখানে দিব 300, ধরেন 310ই দিলেন, আপনি কোড নাম্বারটা খেয়াল করেন নাই। ঠিক আছে, এখানে আমি এই যে দেখছেন 310 ইজ নট অ্যাভেলেবেল, আপনাকে শো করতেছে। নাম্বারটা চেঞ্জ করবেন, দেখবেন যে এই যে অ্যাভেলেবেল। কথা বুঝতে পারছি? এরকম ইন্ডিকেশন দিবে। ডেসক্রিপশনেও আপনি সেম জিনিসটা রাখেন। ট্যাক্সটা আমরা আপাতত নো ভ্যাট দিয়ে রাখবো। আর এইখানে নিচে যে অপশনগুলো সেটা আমাকে একটু বুঝতে হবে। শো অন ড্যাশবোর্ড ওয়াচ লিস্ট, মানে ড্যাশবোর্ডে কি আমি দেখতে চাই এই খরচটা? তারপর শো অন এক্সপেন্স ক্লেম, না এনেবল পেমেন্ট টু দিস অ্যাকাউন্ট, মানে এটার জন্য কি আমি কোনো পেমেন্টটাকে এনেবল করে দিতে যাচ্ছি কিনা। আমরা কোনোটাই করব না, জাস্ট ট্যাক্সের ক্ষেত্রে নো ভ্যাট দিয়ে নিব। আর ডেসক্রিপশন আর নেম রাখলাম, কোড দিলাম, আর হচ্ছে অ্যাকাউন্ট টাইপটা দিব। দেখেন 312, এই যে লাইসেন্স এন্ড পারমিট এক্সপেন্স, এই যে এক্সপেন্স আকারে কি নো ভ্যাট আকারে অ্যাড হয়ে গেছে। কথা বুঝাতে পারছি? এভাবে করে আমরা প্রত্যেকটা সেন্টারে আমাদের যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আছে, এই যে চার্ট অফ অ্যাকাউন্টস এর লিস্ট আমরা চেক করে দেখব। দেখার পরে যেটা থাকবে না আমরা সেটাকে অ্যাড করব। আর যদি দেওয়া থাকে তাহলে তো আর দ্বিতীয়বার অ্যাড করার প্রয়োজন নাই। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমার হ্যাঁ, অ্যাকাউন্ট ওপেনিং তো গেল। কোম্পানি সেটিংসও আমরা দেখলাম, কিভাবে ইউজার অ্যাক্সেস দিতে হয় সেটাও দেখলাম। ও চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্টটা দেখি, ইম্পোর্ট। এবার আসেন আমরা অল অ্যাকাউন্টসে চলে যাই। এখন আপনার সব চার্ট অফ অ্যাকাউন্টস করা শেষ। এখন আপনি অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, প্রিন্ট পিডিএফ এ দিয়ে দেন, সুন্দর করে প্রিন্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, কথা বোঝাতে পারছি? আপনার সকল চার্ট অফ অ্যাকাউন্টস চলে আসবে এখানে প্রিন্ট পিডিএফ এ। এবার আসেন একটু আমরা এক্সপোর্টে যাই, সরি ইম্পোর্ট করবো, তাই না? আমরা চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্ট করবো। এইখানে দেখেন চার্ট অফ অ্যাকাউন্টস এর জন্য তারা আমাকে কি কি বলতেছে। হোয়াট সিস্টেম ইউ আর ইম্পোর্টিং ফ্রম, মানে আপনি কোন সিস্টেম থেকে এই জিনিসটাকে ইম্পোর্ট করতে যাচ্ছেন। অবশ্যই কি সেটা জেরো। ডাজ দ্য ফাইল ইউ ইম্পোর্টিং কন্টেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স, আপনার যে ফাইলটা আছে সেইখানে কি কোনো ওপেনিং ব্যালেন্স আছে কি না। যদি থাকে তাহলে ইয়েস, না থাকলে নো বা আই ডোন্ট নো। সিলেক্ট দ্য ফাইল, সিলেক্ট দ্য ফাইল টু ইম্পোর্ট, এই যে এখানে আমরা কি করব, ব্রাউজ করব, ফাইলটাকে সিলেক্ট করব। এই পাশে দেখেন ডান পাশে সে কিছু আমাকে ইনস্ট্রাকশন দিচ্ছে, সেই ইনস্ট্রাকশন গুলো আমাকে পড়তে হবে। বলছে চার্ট অফ অ্যাকাউন্ট সিএসবি ফাইল ফর এ ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি। অবশ্যই আমরা যে কোম্পানি কাজ করতেছি সেটা কি ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, তাহলে আমাকে এই ফাইলটা, হ্যাঁ তারা কিন্তু সিএসবি ফাইল দেখাচ্ছে, এক্সেল ফাইল না কিন্তু, মনে রাখেন এক্সেল ফাইল কিন্তু সাপোর্ট করে না জেরোতে। আচ্ছা, সিএসবি ফাইল। তারপরে বলতেছে যদি ভ্যাট রেজিস্টার কোম্পানি না হয় তাহলে তার জন্য আলাদা আরেকটা ফাইল। আর কিছু আপনাকে টিপস দিচ্ছে, এই টিপস গুলো আমরা পড়ে নিব।
এখন আমরা আপাতত যেহেতু ভ্যাট রেজিস্টার্ড কোম্পানি, জাস্ট ভ্যাট রেজিস্টারে ক্লিক করা মাত্র আমার কি একটা হাইপার লিঙ্ক ডাউনলোড হয়ে যাবে। দেখেন এখন এই যে জিনিস কই আসলো, আমরা কুইক বুকসে কি দেখছিলাম, যখন আমরা স্যাম্পল ফাইলটা ডাউনলোড করতাম তখন ওই হেডটাকে রেখে বাকি সবটাকে ডিলিট করে দিতাম না? হ্যাঁ, মুছে যেত। কিন্তু জেরোতে এই কাজটা করা যাবে না। আমি বারবার বলে দিচ্ছি, জেরোতে কোনো চার্ট অফ অ্যাকাউন্টস ডিলিট করা যাবে না। এই যে আমি যে ডাউনলোড করলাম না, আমার এখানে যে যাবতীয় যে ইনফরমেশন গুলো অ্যাভেলেবেল আছে, সে প্রত্যেকটাই হচ্ছে কি আমার যে বাই ডিফল্ট বা আমি যেগুলো সেট করছি সেগুলা। আপনি যদি এখান থেকে ডিলিট করে দেন, যখন আবার ইম্পোর্ট করতে যাবেন তখন দেখবেন যে ওই চার্ট অফ অ্যাকাউন্টস আর নাই। কথা বুঝতে পারছি? তো এইখানে কোনো কিছু হাত দেওয়া যাবে না। আপনার নতুন করে ডাটার প্রয়োজন, আপনি ইম্পোর্ট করতে যাচ্ছেন, আপনি ধরেন আমি কোন একটা এক্সপেন্স অ্যাড করি, এক্সপেন্স 405-এ ধরেন ডেপ্রিসিয়েশন আসে না। আচ্ছা, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট কি আছে একটু দেখেন তো, শুধু এন্টারটেইনমেন্ট আছে না? আচ্ছা, চার্ট অফ আরে এই যে এখানে যে চার্ট অফ অ্যাকাউন্টস গুলো আছে ছেলে, বাই ডিফল্ট। বাই ডিফল্ট, আর এই যে আমার যে চার্ট অফ অ্যাকাউন্টস, এটা যা চার্ট অফ অ্যাকাউন্ট আছে এইগুলা, এই যে এই সব সব ওইখানে শো করতেছে। কথা বুঝতে পারছি? এইখানে যা আছে সব ওইখানে গিয়ে শো করবে। তো হ্যাঁ, 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 অবশ্যই। মানে জেরো সিস্টেমটাই তাই, জেরো স্যাম্পল ফাইল মানে কিন্তু অন্য ফাইল না। আপনার কাছে যা আছে এইখানে যা আপনার ইয়ে থাকবে, চার্ট অফ অ্যাকাউন্ট থাকবে, সবই শো করবে সে। ঠিক আছে, এখানে আপনি যা ইম্পোর্ট, এগুলো add হ্যাঁ, মানে আমি স্পেসিফিক যেগুলা অ্যাড করবো চার্ট অফ অ্যাকাউন্ট হ্যাঁ, পাবো। তুমি যে আলাদা 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 ওই যে অ্যাসেট সেন্টারে গেলে অ্যাসেট, এই যে অ্যাসেট সেন্টারে এই যে খুঁজে পেয়েছি কত 615, তারপর আরেকটা কত অ্যাড করছি 804। আসো ফাইলে দেখি, 615 দেখি, 615 না? অ্যাসেট আসে নাই? আচ্ছা, ওটা আসে নাই তাহলে। যাক, তাহলে এটা আরেকটা রিসেন্ট আপডেট। কিন্তু এই যে এখানে যে যাবতীয় যে জিনিসগুলো আছে সেগুলোকে ডিলিট করা যাবে না, যা আছে যেইভাবে আছে ওইভাবে রাখতে হবে। ঠিক আছে? আমার ইম্পোর্টে এতগুলা ইয়ে দরকার নাই, কোনটা? এতগুলা এটা প্রয়োজন নেই, মানে লিমিটেড 10টা বা 20টা আছে, এটা তো অনেকগুলো। এখন আপনি অ্যাড করবেন, এই যে ধরেন আমি একটা মিলস এন্ড এন্টারটেনমেন্ট অ্যাড করব, ধরেন 418-তে এখানে আমি আরেকটা কি করলাম, ইনসার্ট করে নিলাম এখানে, ও, 20-এ গিয়ে আমি একটা ইনসার্ট করব, ধরেন নাম্বারটা কত 419, 419 দিলাম। তারপর এটাকে যদি আমি দিই মিলস এন্ড এন্টারটেনমেন্ট, মিলস এন্ড এন্টারটেইনমেন্ট, এটা কি আমার এক্সপেন্স, তাই না? এক্সপেন্স দিয়ে রাখে নাই। আচ্ছা, নাম দিব কি এক্সপেন্স, নো ভ্যাট দিয়ে রাখলাম। আমার এগুলো তো ম্যান্ডেটরি ফিল্ড না, তাই না? এগুলো আমার দেওয়ার দরকার নেই, আমি জাস্ট এটাকে সেভ করে দিব। কত নাম্বার এটা একটু মনে রাখেন, 419। হ্যাঁ, আমরা এটাকে সেভ করলাম। সেভ করে এবার আসেন ইম্পোর্টের পালা, ব্রাউজ করব। চুয়াত্তরটা নতুন অ্যাকাউন্ট, 12টা আপডেট হয়েছে, 4টা সিস্টেমের অ্যাকাউন্টের কারণে আপডেট হয় নাই। ওকে, কত 419 না? জি, আসছে। এখানে বাই ডিফল্ট যেগুলো দেয়া আছে এর বাইরে তো খুব বেশি প্রয়োজন হওয়ার কথা না। যদি প্রয়োজন পড়ে আর কি দেখাইলাম সিস্টেমটা, মানে যখন আমরা জেরোতে চার্ট অফ অ্যাকাউন্টস ইম্পোর্ট করতে যাব, তারা যে ফাইলটা আমাদেরকে দিবে সেই ফাইলে কোনো হাত দেওয়া যাবে না। না, ওই যে আমি যে দিয়ে দিছি নো আই ডোন্ট নো, ফিগারে গিয়ে দিয়ে দিছি,
ঠিক আছে? ওই জন্যই আর কি ফিগারের জন্য কোনো কলাম আসে নাই। ঠিক আছে? আর শুধুমাত্র ব্যাংকটাকে আমরা অ্যাড করব কিসের মাধ্যমে? ব্যাংকের কোনো ব্যালেন্স, রিসিভ মানি বা স্পেন্ড মানি ব্যবহার করে। আর বাকি যাবতীয় যা থাকবে সেটা আমরা অ্যাকাউন্টিং এর আন্ডারে আমাদের যখন কনভার্সন ব্যালেন্সের ক্লাস হবে তখন কনভার্সন ব্যালেন্স দেখব। তখন এটার ওপেনিং ব্যালেন্সটা কিভাবে দেওয়া যায়। ঠিক আছে? এটা হচ্ছে আমার ইম্পোর্ট আর হচ্ছে প্রিন্টের অপশন। আচ্ছা, এবার আসেন জেরোর প্রো অ্যাডভাইজার সার্টিফিকেশন। আমরা তো নর্মালি জেরোতে অ্যাকাউন্ট খুলি zero.com এ গিয়ে, কিন্তু জেরোর সার্টিফিকেশন নেওয়ার জন্য আমাকে যেতে হয় জেরো সেন্ট্রালে। জেরো সেন্ট্রালে গিয়ে চেক করতে হয়। ঠিক আছে? জেরো সেন্ট্রালে যাব। এখান থেকে যাওয়ার পরে এখানে লগ ইনের জন্য অপশন আসবে, আপনি লগ ইন করে নেবেন। আমার যেহেতু বাম পাশে ট্যাবে আমার অ্যাকাউন্ট ওপেন করা আছে, এই জন্য আর অন্য কিছু চাই না তারা। তারপরে অপশনে চলে যাবেন লার্নিং। লার্নিং এর পরে যাবেন হচ্ছে জেরো সার্টিফিকেশন। এই যে দেখেন, এই যে জেরো সার্টিফিকেশন এখানে দেখাচ্ছে প্রিন্ট মাই জেরো অ্যাডভাইজার। আর জেরোতে একটা মজার জিনিস হচ্ছে কিছু ব্যাচ দেয়। ধরেন এই সার্টিফিকেটটা আমরা পেয়ে গেছি না, পেয়ে যাওয়ার পরেও একটা মেয়াদ থাকে এত সাল পর্যন্ত। কিন্তু প্রতি বছর তারা 4টা সেশন রাখে, মানে 4টা পর্বে তারা সফটওয়্যার গুলাকে আপডেট করে। সেই আপডেট গুলার জন্য আবার নলেজ এক্সাম দিতে হয় আপনার। ঠিক আছে? যখন নলেজ এক্সাম দিবেন তখন এই যে এরকম মাই ব্যাচের আন্ডার দেখেন জেরো অ্যাডভাইজার 2024 রিসার্টিফিকেশন, মানে 24 সালে 4বার তারা সার্টিফিকেশনটা, এই যে দেখেন আমরা যদি নিচে মেনটেন ইয়ার জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন এটাতে যদি ক্লিক করি, এখানে কয়বার এই বছরের সফটওয়্যার কয়বার আপডেট হয়েছে সেটা আমাকে দেখাবে। এই যে 24 ফেব্রুয়ারি, মেতে একবার হয়েছে, অগাস্টে একবার হয়েছে, নভেম্বরে একবার হয়েছে। মানে আমি 4টা সেশন, এই কয়টা সেশনে আমি পাস করছি বিদায় আমার। ঠিক আছে? এটা হচ্ছে তাদের মানে সফটওয়্যার পারেন এরকম একটা অথেন্টিকেশন দেওয়া। আচ্ছা, আর হচ্ছে জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশনটাকে আমি যদি একটু দেখি, জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন ওইটার ভিতরে কোশ্চেন আছে, মানে আর কি ওই প্রোডাক্ট তারা যে যে আপডেট গুলো নিয়ে আসে না, উপরে লেসন থাকে, লেসনটা পড়ে আপনাকে ওই এক্সাম গুলো দিতে হয়। এই যে এখানে দেখাচ্ছি না, 1 বছর মেয়াদি, 1 বছর পর পর আবার দিতে হবে। এখন দেখেন জেরো অ্যাডভাইজার সার্টিফিকেশন দেওয়ার 3টা মাধ্যম আমি আবার বলে দিই। একটা হচ্ছে সেলফ পেস্ট, একটা হচ্ছে ওয়েবনার, একটা হচ্ছে ফাস্ট ট্র্যাক। সেলফ পেজটা হচ্ছে তারা এখানে বলে হচ্ছে 8 ঘন্টা, লেখাই আছে তাদের ফিজিক্যাল টাইম হচ্ছে 8 ঘন্টা। তারপর হচ্ছে ওয়েবনারে হচ্ছে এটাও 8 ঘন্টা, একজনের সাথে সরাসরি আপনার কমিউনিকেশন থাকবে ভিডিও কলে, ওই ব্যক্তি কোশ্চেন গুলা করবে, আপনি কোশ্চেন গুলার অ্যান্সার দিবেন। তারপর হচ্ছে অ্যাটেম্প ফাস্ট ট্র্যাক অ্যাসেসমেন্ট, মানে এখানে হচ্ছে আপনার জাস্ট 30 মিনিট সময়, আপনার 50টা কোশ্চেন, 80% মার্ক, একবারই সুযোগ আপনার এই অ্যাকাউন্টে এক্সাম দেওয়ার। ফার্স্ট ট্র্যাকে একটাই মাত্র সুযোগ, দ্বিতীয়বার আর কোনো সুযোগ পাবেন না। কিন্তু সেলফ টেস্টে সুযোগ আছে, যদি আপনার কোনো কারণে আপনি সার্টিফিকেশন পেলেন না, পরে আবার চেষ্টা করতে পারেন। বা ওয়েবনারে ধরেন আপনি কোনো কারণে একবার ফেল হয়ে গেল, তারা ফেল হিসেবে ঘোষণা করলো, তার পরবর্তীতে গিয়েও আপনি আরেকবার তাদের সাথে ভিডিও কলে কমিউনিকেট করতে পারেন। আচ্ছা, এই 3টা হচ্ছে প্রসেস। এটা হচ্ছে আপনার সার্টিফিকেশন। যখন আপনি সার্টিফিকেশন এই 3টা যে কোনো একটা ওয়ে ব্যবহার করে করতে পারবেন, তখনই আপনার সার্টিফিকেশনটা শো করবে। এই যে উপরে মাই সার্টিফিকেশন অপশনে এক্সাম দেওয়ার পরে 10 মিনিট পরে সার্টিফিকেটটা আসে, একেবারে সাথে সাথে আসে না, 10 মিনিট বা একটু টাইম নিয়ে তারপরে সার্টিফিকেশনটা আমরা এখানে দেখতে পাবো। ঠিক আছে? আর ব্যাচ গুলা আর্ন করতে হবে এমন না, আপনি যদি এক্সাম দিতে ভালো লাগে, আপনার যদি মনে হয় যে আপনি জেরোটা নিয়ে ঘাটবেন, আমি একটা জেরো মাইগ্রেশন নিয়ে, মানে আর কি এক সময় আমি মাইগ্রেট করা নিয়ে কাজ করছিলাম, এই যে দেখেন মাইগ্রেট টু জেরো এখানে নিচেই আছে, এই যে এইগুলা তাদের এক্সাম দেওয়ার জন্য। এখানে গিয়ে গিয়ে আপনি পরে পরে সময় যদি আপনার থাকে আপনি ইনভেস্ট করতে পারেন। সার্টিফিকেশন প্রতি বছর পরীক্ষা দেওয়া হয়। হ্যাঁ, যখন কাজ না কুইক বুকসে তো ইউকে অ্যাকাউন্টেন্ট ভার্সনে কোনো ইয়া নাই, মেয়াদ নাই, আজীবন। লাইফ
লাইফ টাইম, কিন্তু আমাদের যে গ্লোবাল ভার্সন সেটা আবার 1 বছর মেয়াদ, 1 বছর পর পর আবার আমাদেরকে দিতে হবে। আর যখন কাজ করবা মানে আর কি, কাজ যখন হাতে উঠে যাবে তখন আর এগুলো ম্যাটার করে না। ফয়সাল ভাই কিছু বললেন? না ওই যে ফন্ডটা তুলতেছি যে কবে একটু সময় দিই। আচ্ছা, এটা হচ্ছে মানে আর কি জেরোর এক্সাম দেওয়ার জন্য বা জেরো সংক্রান্ত সাপোর্ট বা কোনো কিছু করার জন্য আপনাকে যেতে হবে জেরো সেন্ট্রালে, ঠিক আছে? zero.com-এ গিয়ে তো আমরা অ্যাকাউন্ট ওপেন করব, বিজনেস করব বা যা কিছু করি সেখানে, বাট জেরো সেন্ট্রালে আসতে হবে আমাদের এক্সামের সার্টিফিকেশনটা দেওয়ার জন্য, ঠিক আছে? ওকে, তাহলে আমার আপাতত পক্ষে এই পর্যন্তই, বেশি কিছু নাই। জেরো হবে 4টা ক্লাস আপনাদের, হ্যাঁ আজকে সহ, আজকেরটা কাউন্ট, এই 01, তারপরে 02, 03, 04, ঠিক আছে?